আমরা শুধুমাত্র এই দুইটা ত্রিভুজের সাপেক্ষে অনুশীলনী 9.1 এবং 9.2 এর জন্য যে প্রয়োজনীয় সূত্র সমূহ আমি সেটা লিখে দেব, তোমরা এটা লিখবে এবং সবাই গুরুত্ব সহকারে শিখবে। এই সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হবে 9.1 অর্থাৎ নবম অধ্যায়ের নবম দশম শ্রেণীর যে নবম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে অর্থাৎ 9.1 এবং 9.2 এর সকল অঙ্কের জন্য এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। এছাড়াও এই সূত্রগুলো আরো ব্যবহার হবে আমাদের দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে একটি টেবিল তৈরি করবো সুন্দরভাবে। তো টেবিলটা কিভাবে লিখছি, প্রথমে লিখছি আমরা ক্রমিক নং, অনুপাতের নাম, বাহু সমূহ ও অন্য অনুপাতের সাথে সম্পর্ক এবং এই কোণগুলোর সাপেক্ষে, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, অন্য যে কোনো ডিগ্রি হতে পারে। সেই ক্ষেত্রে তাদের মান কি হবে সেই মান নির্ণয়ের আলাদা সূত্র আছে, তারপরে আমি একসঙ্গে টেবিলে লিখে দেব, তোমরা এটা অবশ্যই শিখবে। তাহলে প্রথমটা আমি 1 নম্বর সাইন থিটা, সাইন থিটা। তা সাইন থিটা সমান বাহুগুলো কি হবে, বাহুগুলো হবে বিপরীত বাহু, বিপরীত বাহু ভাগ হলো অতিভুজ, অতিভুজ সমান 1 ডিভাইডেড কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান কি হবে, বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ সমান 1 ডিভাইডেড কোসেক থিটা। তাহলে সাইন 0 ডিগ্রির মান কি হয়, সাইন 0 ডিগ্রির মান হবে 0, সাইন 3 ডিগ্রির মান হবে 1/2, সাইন 45 এর মান হবে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। আমি আবার বলছি, এগুলো মান বের করার আলাদা সূত্র আছে, তো সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারো, অথবা আমরা এভাবে লিখে আমরা শিখবো এটা। এরপরে দেখো 2 নম্বর অনুপাতটা কি হয়। 2 নম্বর অনুপাতটা তাহলে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ এই বাহু ডিভাইডেড এই বাহু, এই বাহু ডিভাইডেড এই বাহু, আর কোনটা হলো এইখানে। আবার যদি এখানে চিন্তা করি ঠিক একই রকম হবে, তাহলে কি হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ কোন যেখানে যাবে সেখানে হবে সন্নিহিত বাহু আর বিপরীতটা বিপরীত বাহু। ঠিক এখানে কোন এখানে আছে, তাহলে সন্নিহিত বাহু এটা, বিপরীত বাহু এটা। এই সূত্রগুলো দুইটা ত্রিভুজের জন্যই সঠিক। 2 নম্বর অনুপাতটা তাহলে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ এই বাহু ডিভাইডেড এই বাহু, এই বাহু ডিভাইডেড এই বাহু, আর কোনটা হলো এইখানে। আবার যদি এখানে চিন্তা করি ঠিক একই রকম হবে, তাহলে কি হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ কোন যেখানে যাবে সেখানে হবে সন্নিহিত বাহু আর বিপরীতটা বিপরীত বাহু। ঠিক এখানে কোন এখানে আছে, তাহলে সন্নিহিত বাহু এটা, বিপরীত বাহু এটা। এই সূত্রগুলো দুইটা ত্রিভুজের জন্যই সঠিক। এরপর 2 নম্বরটা কি হবে দেখো, cos, তাহলে 2 নম্বরটা কি cos থিটা, cos থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ, এই যে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ, আমার এখানেও সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ সমান 1 ডিভাইডেড sec থিটা। এটা cos 0 ডিগ্রি মান হলো কত 1, cos 3 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান 1/2 আর cos 90 ডিগ্রি মান 0। দেখো 3 নম্বরটা কি হবে আমাদের, 3 নম্বরটা এরকম হবে যে tan থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, এখানেও বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু সমান sin থিটা ডিভাইডেড cos থিটা সমান 1 ডিভাইডেড cot থিটা। এবং এই tan 0 ডিগ্রি মান কত হবে, 0 হবে। tan 3 ডিগ্রি মান কত হবে, 1/3 হবে। এখন এখানে আমরা কি দেখছি, sin থিটা ডিভাইডেড cos থিটা, অর্থাৎ এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কি হচ্ছে 0। ঠিক একই রকম ভাবে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি 2 2 কাটে গিয়ে 1 ডিভাইডেড √3। ঠিক একই রকম ভাবে এইটা ভাগ এইটা, তাহলে কি হচ্ছে 1 হচ্ছে। আবার দেখো নিচে 2 2 যদি কাটা যায় তাহলে উপরে √3, নিচে 1 থাকছে √3, আর 1 কে কত দিয়ে ভাগ, 0 দিয়ে ভাগ। কেন ভাগ করছি আমরা, এই যে sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে sin x যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা, অসংখ্য। এটা 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, এটা গণিতের ভাষায়, সেটা কোনো ব্যাখ্যা নেই, তাই এটা বলছে এই যে উল্টা ভাবে আমরা এইটার মতো লিখবো, এবং এটার বাংলা হলো অসংজ্ঞায়িত। কি এটা, অসংজ্ঞায়িত। দেখো 4 নম্বরটা কি হলো, 4 নম্বরটা হলো যে cot থিটা, cot থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু। ঠিক এটার উল্টা, এটা ছিল বিপরীত বাহু ডিভাইডেড কি সন্নিহিত বাহু, এটা তার ঠিক বিপরীত। দেখো সন্নিহিত বাহুটা ডিভাইডেড বিপরীত বাহু, তাহলে এখানে কি হচ্ছে cos থিটা ডিভাইডেড sin থিটা, এখানে যা ছিল ঠিক উল্টাই গেছে। এখানে ছিল 1 ডিভাইডেড cot, এবার হবে 1 ডিভাইডেড tan। এখন এই মানগুলো আমরা একটু পরে লিখছি, আগে দেখি আমরা। দেখো 5 নম্বরটা কি আছে, sec থিটা সমান অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু, অতিভুজ ডিভাইডেড কোন বাহু, সন্নিহিত বাহু সমান 1 ডিভাইডেড cos থিটা। তাহলে অতিভুজ আর সন্নিহিত বাহু দিয়ে আমরা এর আগেও একটা বের করছি,
সেটা অতিভুজ আর সন্নিহিত বাহু দেখো এখানে আছে, তাহলে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ ছিল এখানে, সন্নিহিত বাহু ছিল উপরে আর অতিভুজ ছিল কোথায়, নিচে। ঠিক এখানে উল্টায় গিয়েছে, অর্থাৎ অতিভুজ উপরে আর সন্নিহিত বাহু নিচে। এটাকে বলছি আমরা 1 ডিভাইডেড কি থিটা, কস থিটা, 1 ডিভাইডেড কস থিটা। ঠিক একই রকম ভাবে দেখো কোসেক থিটা সমান কি, এই যে প্রথমটার বিপরীত, প্রথমটাকে উল্টায় যদি দিই আমরা, তাহলে কি হচ্ছে অতিভুজ ডিভাইডেড কি বিপরীত বাহু, সমান হলো 1 ডিভাইডেড সাইন থিটা। এখন দেখো সেক কট থিটা সমান কি ছিল, 1 ডিভাইডেড টেন থিটা। তাহলে এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই প্রত্যেকবার, অর্থাৎ টেন থিটাকে যদি উল্টাই দিই, তাহলে আমরা কট থিটা পাবো। এটাকে উল্টাই দিলে এটার নিচে কত আছে, আমাদের হর আছে কত, 1। তাহলে 1 ডিভাইডেড 0, 1 ডিভাইডেড কি 0। তাহলে 1 ডিভাইডেড 0 তো কোনো ব্যাখ্যা নাই গণিতের ভাষায়, তাহলে এটাকে কি বলছি আমরা, অসংজ্ঞায়িত বলছি। তাহলে এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে কি হচ্ছে √3 ডিভাইডেড 1, তাহলে নিচে তো 1 লেখার প্রয়োজন নাই। এটা তো নিচে কি আছে, 1 আছে হর, তাহলে এটাকে উল্টা দিলে কি হবে, 1 হবে। এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে নিচে কত আছে, 1 আছে, তাহলে এটাকে উল্টা দিলে কি হবে আমাদের 1 ডিভাইডেড √3 হবে। এখন দেখো এটা কিভাবে এসেছিল, 1 এর নিচে যখন 0 ছিল তখন এটা এসেছিল, তাহলে এইটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে 0টা উপরে উঠবে আর 1টা নিচে আসবে। তাহলে 0কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি হয়, 0 হয়। এটা কি হয়, 0 হবে। ঠিক একই রকম ভাবে দেখো 1 ডিভাইডেড কস থিটা, এই যে কস থিটা, তাহলে এই মানটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে এক এক যদি আমরা উল্টিয়ে দিই, একের নিচে এক আছে, এক কি থাকবে। এইটাকে যদি উল্টিয়ে দিই, তাহলে কি হবে, 2 উপরে যাবে আর √3 নিচে আসবে, তাহলে 2 ডিভাইডেড √3। এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে √2 উপরে যাবে আর 1টা নিচে আসবে, তাহলে শুধু √2, শুধু √2। তাহলে এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে কি হবে দেখো তো, তাহলে 2 হবে। এইটাকে যদি উল্টিয়ে দিই, নিচে এক আছে, একেবারে উপরে যাবে আর 0টা নিচে আসবে, তাহলে সেটা কি হবে, অসংজ্ঞায়িত হবে। ঠিক একই রকম ভাবে দেখো কোসেক থিটা যখন লিখছি, তখন এটা কার বিপরীত, 1 ডিভাইডেড সাইন থিটা, এই যে 1 ডিভাইডেড সাইন থিটা। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে 0টা নিচে আসবে, তো 0টা নিচে আসলে কি হবে, অসংজ্ঞায়িত হবে। এটাকে উল্টালে কি হবে, 2 হবে। এইটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে কি হবে, √2 ডিভাইডেড 1, তাহলে শুধু √2। এইটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে কি হচ্ছে 2 ডিভাইডেড √3। আর এইটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে নিচে কত, 1, তাহলে এখানে হবে 1। এখন দেখো এই যে 6টা অনুপাত আমরা পেলাম, এই সমস্ত 6টা অনুপাত দিয়েই নবম অধ্যায়ের সকল অঙ্কগুলো সম্পূর্ণ করা যাবে। এছাড়াও এদের সাথে আরো অন্যান্য অনুপাতের যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলা আমরা আস্তে ধারাবাহিকভাবে এই 6টা সূত্র দিয়ে আরো কিছু সূত্র তৈরি করা যায়। সেই সূত্রগুলো আমি নিচে লিখবো, তোমরা এটা টেবিল আকারে আমি যেভাবে লিখছি, একটা খাতার পৃষ্ঠায় বা অর্ধেক ক্যালেন্ডারে সুন্দরভাবে এটা লিখে তোমাদের টেবিলের পড়ার টেবিলের সামনে এটা দেওয়ালে টাঙিয়ে রাখবে অথবা গাম দিয়ে আটকিয়ে দিবে। তারপর এটা বিভিন্ন সময় যখন দেখবে, আস্তে 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 তোমার এটা স্মরণে থাকবে, মনে থাকবে। এখন দেখবো আমরা এইগুলা দিয়ে আরো কিছু সূত্র তৈরি হয়, সেই সূত্রগুলো কি কি। এই সূত্রগুলো ছাড়াও এইগুলো দিয়ে আরো কিছু সূত্র তৈরি হয়, সেই সূত্রগুলো কি, সেই সূত্রগুলো হলো যে এই দুইটার বর্গের সমষ্টি, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি হবে, 1 হবে। অর্থাৎ এই দুইটার যদি আমরা বর্গ করি, তাহলে তার যোগফল কত হবে, 1 হবে। এটা জ্যামিতিক পদ্ধতিতে বিভিন্নভাবে প্রমাণ করা যায়। এরপরে আরেকটা সূত্র আমরা নাম্বার দিয়েছি 8, সেটা হলো যা দেখো এই যে সেক স্কয়ার থিটা, সেক আর টেন, অর্থাৎ 3 নম্বর এবং 5 নম্বরের মধ্যে একটা সম্পর্ক, কার কার ভিতরে, 3 এবং 5। তাহলে 3 এবং 5 এর মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা দেখাচ্ছি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কত, এটা 1। এছাড়া আরো একটি সূত্র আমরা দেখছি, সেটা হলো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে স্কয়ার যুক্ত আমাদের এখানে আরো 3টা সূত্র, সেই সূত্রটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, অর্থাৎ দুইটা দিয়ে একটা সূত্র হলো, আরো দুইটা দিয়ে আরেকটা সূত্র, আরো দুইটা দিয়ে আরেকটা সূত্র। এখন এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে গিয়ে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োজন হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা ছিল বা পিথাগোরাস যে উপপাদ্যটা দিয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেই সূত্রটা আমি এখানে, পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সম্পর্কে, কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু, সেই 3টা বাহু নিয়ে একটি সূত্র দিয়েছিলেন। সেই সূত্রটা হলো অতিভুজের বর্গ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এইটার বর্গ করলে যা হবে, এইটা আর এই দুইটার বর্গের সমষ্টি ঠিক একই রকম বা সমান হবে। সেটা বলছে কে, বলছে এটা বিজ্ঞানী পিথাগোরাস। তাহলে এই যে টেবিলটা আমি তৈরি করছি বা আমরা তৈরি করলাম, এই টেবিলটা যদি আমরা খাতায় লিখে সুন্দরভাবে শিখতে পারি, তাহলে আমরা এই পাঠের অর্থাৎ নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের সমস্ত অঙ্ক আমরা নির্বিঘ্নে বা চিনতে সবাই শিখতে পারবো।